নিউটনের হয়েছে। দেখো এখন কথা হচ্ছে যে নিউটনের গতিসূত্র আছে, গতি সংক্রান্ত নিউটন 3টে সূত্র দিয়ে রেখেছে। এখন আমি যদি কে কবে দিয়েছে কিভাবে দিয়েছে সেসব জানা দরকার নেই, তুমি শুধু ডিরেক্ট সূত্রই দেখো। 3টে গতিসূত্র আছে। ফার্স্ট দেখো কথা হচ্ছে এই 3টে সূত্রের যে বিবৃতি সেগুলো মনে রাখতে হবে, সূত্র কোথায় কাজে লাগে সেটাও মনে রাখতে হবে, তার উদাহরণ কি মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে। যেমন আমার কথা বলো, এই পেন, তো এই পেনটা যদি আজকে এখানে ফেলে রেখে দিই, এ সারা জীবন পড়ে থেকে যাবে যদি না কেউ একে তোলে বা নাড়ায়, বা মোটামুটি একে যেরকম ফেললাম সেরকম থেকে যাবে। যদি বাইরে থেকে কেউ বল না প্রয়োগ করে, বল প্রয়োগ করা মানে বাইরে থেকে তাকে নাড়ানো বা হালকা সরিয়ে দেওয়া বা এখান থেকে তুলে নেওয়া বা একটু পেঁচিয়ে রেখে দেওয়া, এরকম যদি কিছু কাণ্ড কারখানা না করে, তাহলে পেন যেখানে পড়ে থাকে সেখানে পড়ে থাকবে। আমি কেন বলছি, ধরো কোনো একটা গাড়ি চলছে না, ধরো কোনো একটা চলমান গাড়ি চলছে, এবারে সে সারা জীবন চলতে থাকবে যদি মানে তাকে থামানো না হয়। দেখো গাড়ি তো থেমে যাবে কিছুক্ষণ পরে, কারণ যতক্ষণ জ্বালানি থাকবে, জ্বালানি শেষ হয়ে গেলে গাড়ি থেমে যাবে, ব্রেক কষে দিলে গাড়ি থেমে যাবে, বিভিন্ন রকম কারণে গাড়ি থেমে যাবে। কিন্তু যদি এইসব কারণ না হয়, এগুলো তো সব বাইরের থেকে বল প্রয়োগ করেই দাঁড় করানো হচ্ছে একরকম, যদি না হয় তাহলে গাড়ি সারা জীবন চলতে থাকবে। সেই তো তেল না থাকলে সেটা তো একরকম সেই বল প্রয়োগ করা হলো না। তেল না থাকার মানে কি, গাড়ি চলতে চলতে তো তেল কোনো না কোনো সময় শেষ হয়ে যাবে, শেষ হয়ে গাড়ি থেমে যাবে। তেল যে শেষ হয়ে গেল ওটা কি, ওটা একরকম বলই প্রয়োগ করা হলো না। গাড়ি চলছে কিসে, তেলের পাওয়ারের জন্যই তো চলছে নাকি, তেল দিয়ে রেখেছি বলেই চলছে। গাড়ি তো একলা চলে না। ধরো কোনো গ্যারেজে গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যদি ওকে না চালাস, ও সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকবে। তুই তেল দিয়েছিস, জ্বালানি দিয়েছিস, দিয়ে চালানোর চেষ্টা করছিস, তাই চলছে। জ্বালানি দিয়ে কি করা হয়, গাড়িকে অ্যাকচুয়ালি বল প্রয়োগ করা হয় যাতে গাড়ি এগোয়। এবার কথা হচ্ছে যদি জ্বালানি না দিলাম তো গাড়ি কোথা থেকে এগোবে, গাড়ি থাকবে, হ্যাঁ এগোবি না। এখন গাড়ির কথা ছাড়, আমি যদি এই পেনটাকে ছুঁড়ে দিই, এই পেনটাকে ধর আমি ছুঁড়ে দিলাম, তো পেনটাকে ছুঁড়ে কিছু দূরে গিয়ে পড়ে যাবে, কেন পড়বে? এই যে কোনো পেন ধরো আমি এই ফাঁকায়, কোনো ঘর্ষণ বল নেই, আমি ফাঁকায় ছুড়ে দিলাম, এই ফাঁকায় আমি ছুড়ে দিয়েছি, কিছুটা দূরে গিয়ে পড়ে যাবে, বল পড়বে না? কেন পড়বে? লজিক মাধ্যাকর্ষণ, ঠিক, মাধ্যাকর্ষণ টানে। লজিক কি বলছে, লজিক বলছে যে আমি যদি এই গতিশীল বস্তুকে না থামাই, কোনো বল যদি বাইরে থেকে না কাজ করে, এই গতিশীল বস্তু আমি একবার গতিশীল করে দেওয়া মানে সারা জীবন চলতে থাকবে সেম ভাবে। এই যে তুই ঠেলে দিলি, এই পেনটার উপর তো মাধ্যাকর্ষণ শক্তি নিচে দিকে কাজ করছে, তাহলে আমাকে বল চারদিকে তো টানবে, তাহলে কত দূর যাবে, কত দূর আর এগোবে। আর তারপরে প্লাস এই বাতাস আছে না, বাতাসের লেয়ারের সাথে সাথে ঘর্ষণ হবে। তুই মহাকাশে গিয়ে ছুঁড়ে দে না, এটাকে ওই মহাকাশে ছুঁড়ে দে, চলতে থাকবে। তাহলে ওখানে গ্র্যাভিটি, ওখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই, ওখানে বাতাসও নেই, তো ঘর্ষণ বলও নেই, ওখানে মাধ্যাকর্ষণ শক্তিও নেই, কিছুই তো নেই, আটকানোর মতো কিছু নেই, তাহলে ছেড়ে দাও, চলতে থাকবে। বুঝতে পারলে? এই জিনিসটা হচ্ছে তোমার প্রথম গতিসূত্র, এটাই বলছে যে কোনো বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না করা হয় না, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে। এটাই প্রথম সূত্র। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সারা জীবন গতিশীল অবস্থায় থাকবে। তো বল কখন? হ্যাঁ, ওই কন্ডিশনটা লাগাতে হবে। স্থির বস্তু কখন স্থির থাকবে, যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। বাহ্যিক বল মানে বাইরে থেকে বল না প্রয়োগ করা হয় আর। তবে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করা না হলে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করা হলে, তুই বাইরে থেকে কোনো বল প্রয়োগ করবি না, প্রযুক্ত করবি না, তুই আমাকে বল এই যে টেবিলটা এখানে সারা জীবন পড়ে থাকবে, যদি এই টেবিলটাকে আমি না সরাই, এই সরানো বা এগুলো বাইরে থেকে বল প্রয়োগ করা হলো না, এরকম আমি এটাকে তুলে নিয়ে এখানে রেখে দিলাম, তার মানে কি বাইরে থেকে বল প্রয়োগ করা হলো? আমি কি বলছি, বাইরে থেকে যদি বল না প্রয়োগ করি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সারা জীবন গতিশীল হয়ে থাকবে। গতিশীল বস্তু না চিরকাল সরল রেখা বরাবর চলতে থাকবে। তোরা যেমন বলছি না গতিশীল বস্তু গতিশীল থাকবে, বাট সরল রেখা বরাবর। দেখ কেউ এরম করেও যেতে পারে তো না, ভাবিস না যে কথা হচ্ছে যে আমি ধর কথা বলিস না, কেউ গতিশীল, এটা সরলরেখা বরাবর মানে চলতে মানে সোজা চলছে, সোজা একটা সরলরেখা বরাবর চলতে থাকবে না, সে এরকম নেচে, এরকম নামিয়ে, উঠছে নামছে, এরকম করছে না। আমি একটা কথা বল, তুই ধরো এখান থেকে কোনো একটা বস্তু, তুই এখান থেকে হোগলা যাচ্ছিস,
তুই একদম সোজা যেতে পারিস, মানে সোজা মানে একদম সোজা সরলরেখা বরাবর চলে যেতে পারিস, আর নিচে এরকম এরকম করে বেঁকে 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 তুই যাচ্ছিস কিন্তু ওগুলাতে। এইখান থেকে এইরকম বস্তু, এই রাস্তা রাস্তা আমি সরাসরি যেতে পারি আর ওই আগেরবারের মতো। আর নয়তো তুই কোনো সময় এরকম বাঁকছিস, এরকম বাঁকছিস, এরকম বাঁকছিস, এরকম বাঁকছিস, এরকম বাঁকছিস, এরকম যাচ্ছিস, এরকম করে যেতে পারিস। বুঝতে পেরেছিস? তো এখানে গতিশীল বস্তু কিভাবে যাবে? সোজা মানে সরলরেখা বরাবর না বেঁকে বেঁকে? সরলরেখা বরাবর। তো তুই মডিফাই যদি নাও করিস তাও ভুললি, ওটাই সেম, ঠিক আছে। তা এখান থেকে এই যে নিউটনের প্রথম, এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। এখান থেকে কি বুঝতে পারি আমরা? এখান থেকে একটা জিনিস বুঝতে পারি। তোমার মধ্যে ধরো যে কোনো বস্তুর মধ্যে একটা জিনিস থাকে যাকে বলে জড়তা। কি বলে? জড়তা। ভালো বাংলায় বললে না, এটাকে বলা হচ্ছে জাড্য। জাড্য বলে। জাড্য কি? জাড্য মানে জড়তা, মানে তোর মধ্যে কতটা জড়তা আছে। তোর মধ্যে জড়তা কতটা আছে জানিস তো? তোর মধ্যে কতটা পদার্থ আছে। পদার্থ মানে কি? আমাদের শরীরে এই যে তোর শরীর কি দিয়ে তৈরি? মাংস, রক্ত, এগুলো সব কোষ। কথা বলতে তোর জড়তা কি জানিস তো? তোর ওজন। তোর ওজন। এবার তুই আমার কথা ভাব, তুই যখন বসে আছিস, তুই তো সিটে বসে আছিস, সিট বাসের সাথে লেগে আছে, তোর তোর লোয়ার বডি বাসের সাথে কানেক্টেড হয়ে আছে, আর আপার বডি মানে কোমরের থেকে উপরেরটা বাস থেকে ডিটাচ হয়েছে। ডিটাচ হয়েছে মানে বাসের টাচ নেই। এখন কথা বলছে আমাকে বল, যখন বাস স্থির ছিল তোর বডিও স্থির ছিল, ঠিক আছে? এবারে কথা হচ্ছে বাস গতিশীল হয়ে গেল, তোর বডিও গতিশীল হতে চাইবে, কেননা তুই আমার কথা বল, তোর ছুটবি কেন? তুই দেখ না, তোর লোয়ার বডি আর আপার বডি একসাথে তো কানেক্টেড হয়ে আছে। এবারে ভাব তোর নিচের যে মানে তোর কোমরের নিচের যে বডিটা, সেটা এগিয়ে যাচ্ছে বাসের সাথে, কারণ বাস যেহেতু চালু হয়ে গেছে আর বাসের সাথে টাচে তোর নিচের বডি। আমার কথা বল, তোর উপরে কোমরের উপরটা টাচ হয়ে আছে না কোমরের নিচটা টাচ হয়ে আছে? টাচ হয়ে আছে। গাড়ি এগোলে কোনটা এগোবে? কোমরের নিচটা এগোবে। গাড়ি যখন এগোবে তখন তোর কোমরের ওপরের অংশটা না, তোর ভর কেন্দ্রকে কন্ট্রোল করার জন্য না, ও পিছন দিকে হেলে যাবে। অ্যাকচুয়ালি যখন এটা যখন এগিয়ে যাবে, তখন তো তুই যদি তো দাঁড়িয়ে থাকতে পারবে না, এও তো এগোবে। তো তোর নিচের বডি এগিয়ে যাচ্ছে আর উপরের বডি দাঁড়িয়ে থাকবে, ওই জন্য ভর কেন্দ্রকে কন্ট্রোল করার জন্য পিছিয়ে যায়, যাতে তুই ঠিকঠাক দাঁড়িয়ে পড়ে না যাস। বুঝতে পেরেছিস? সেম কাণ্ড ব্রেক কষার ক্ষেত্রে হয়। গাড়ি চলছে, তুই এবারে ঠিকঠাক হয়ে গেছিস, তুই চলছিস, গাড়ি ব্রেক কষে দিল, আমার কথা বল, গাড়ি তো চলছিল, তোর নিচে লোয়ার বডিও চলছিল, আবার বডিও চলছিল, সব গতিশীল ছিল কিন্তু সাথে। এবার কথা, ব্রেক যখন কষলো তখন গাড়ি দাঁড়িয়ে গেল, তখন তো নিচের বডি দাঁড়িয়ে গেল। গাড়ি দাঁড়িয়ে যাওয়ার সাথে তো নিচের কোমর থেকে নিচের অংশ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেলে তোর উপরের অংশ তো দাঁড়াতে চাইবে। উপরের অংশ তখন গতিশীল ছিল, দাঁড়ানোর জন্য না ও ভর কেন্দ্রকে কন্ট্রোল করার জন্য ঝুঁকে যাবে সামনে। তাহলে আমার একটা জিনিস দেখ, বস্তু স্থির ছিল, গাড়ি এগোনো, তোর বডি স্থির ছিল, গাড়ি এগোনো। একটা জিনিস দেখ, কোনো সময় তুই একটা জিনিস দেখবি, গ্লাসের উপরে না, গ্লাস একটা গ্লাসের উপরে একটা কাগজ রেখে দে, যদি একটা গ্লাস আছে, এরকম গ্লাস আছে, এর উপরে একটা কার্ডবোর্ড রেখে দে, এরকম করে কয়েন রেখে দে, এরকম করে। কি বললাম? একটা এরকম গ্লাস রাখো, গ্লাসের উপরে একটা কার্ডবোর্ড রাখো, তারপরে একটা 5 টাকার কয়েন রেখে দে। কয়েন রেখে দিচ্ছিস, এবার তুই আমার কথা বল, আমি যদি এইটাতে টোকা মারি এরকম করে জোরে, আমি যদি কিছু বলবেন? দেখো, যদি আমি কার্ডবোর্ডের উপরে টোকা মারি তাহলে কি হবে? দেখ আমার কথা বল, কার্ডবোর্ড আর কয়েন দুটোই স্থিতিতে ছিল, মানে স্থির অবস্থায় ছিল। এখন কার্ডবোর্ডকে যখন আমি টোকা মারলাম, কার্ডবোর্ডটা টুক করে বেরিয়ে যাবে। আর কয়েন আর কথা হচ্ছে, কয়েন আর কার্ডবোর্ড তো হালকা টাচ হয়েছিল, এমন কিছু নেই, কিন্তু একে আমি এত জোরে টোকা মেরেছি, এ অতিরিক্ত গতিশীল হয়ে গেছে। কে? কার্ডবোর্ড। তো কার্ডবোর্ড বেরিয়ে গেল। আর কয়েন কিসে ছিল? স্থির অবস্থায় ছিল। এবারে কার্ডবোর্ড যতক্ষণ ছিল তত টাচে ছিল, কার্ডবোর্ড বেরিয়ে যাওয়ার সাথে তো কিছু নিচে কাউকে পাবে না, টুক করে পড়ে যাবে, কারণ ও স্থির অবস্থায় তখনও আছে, কার্ডবোর্ড চলে গেছে গতিশীল অবস্থায়। এখানে জাড্য দু রকমের হয়, একটা কি বলে স্মৃতিজাড্য, একটা গতিজাড্য। দেখো, স্থিতিজাড্য কি? এখানে কোনো স্থির বস্তু যখন স্থির অবস্থায় আছে, তখন তার মধ্যে জড় পদার্থ যেটা কাজ করছে সেটাই তার স্থিতিজাড্য, মানে তাকে ওই স্থির অবস্থায় রাখার জন্য যে জিনিস বাধ্য করছে সেটাই তার মধ্যে স্থিতিজাড্য। কি বললাম আমি? কিছু বুঝতে পারলি না? ভালো করে শোন। কোনো বস্তু যখন স্থির অবস্থায় আছে, তার মধ্যে যে জাড্য আছে বা জড়তা আছে, ওই জড়তা তাকে স্থির অবস্থায় যে রাখছে, জোর করে ধরে রাখছে তো না, ওইটাই হচ্ছে স্থিতিজাড্য। আর গতিজাড্য কি? উল্টোই, কোনো বস্তু যখন গতিশীল অবস্থায় থাকবে, তার মধ্যে যে জড়তা তাকে গতিশীল রাখার চেষ্টা করছে, তাকে গতিজাড্য। তোরা নিউটনের প্রথম গতিসূত্র কার কথা বলে?
জাড্ডের কথা বলে, এক্ষুনি বললাম জাড্ড। নিউটনের প্রথম গতিসূত্র কোনো বস্তুর জড়তা বা কোনো বস্তুর জাড্ডের কথা বলে। কোনো বস্তু দাঁড়িয়ে থাকবে, স্থির থাকবে, চলতে থাকবে, এটা। নিউটনের সেকেন্ড গতিসূত্র মানে যেটা দ্বিতীয় গতিসূত্র, সেটাই বলে হচ্ছে বলের কথা। কি বললাম? পরীক্ষা কোশ্চেন পড়ে নিউটনের প্রথম গতিসূত্র কিসের কথা বলে? মাথায় পড়েন তো, সামনে পড়েছে। বল, নিউটনের প্রথম গতিসূত্র কিসের কথা বলছে? জাড্ডের কথা। দেখো একটা কথা বল, আমি বললাম যে, আমি কি বললাম দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের কথা জানা যায়? ধরো আমার কথা বল, একটা গাড়ি ছিল, একে তুই ঠেলে দিলি, একে এখান থেকে ঠেলে দিলাম, এখানে তার মানে কি করলাম? বল প্রয়োগ করলাম। এই যে ঠেলে দিলাম, এই গাড়িটা এখান থেকে অব্দি চলে আসবে, ধরো কিছুটা এগিয়ে এলো। আচ্ছা, এই গাড়ি যখন এখানে ছিল, এর একটা বেগ ছিল ইউ, ধরো ইউ, কারণ আমরা প্রাথমিক গতিবেগ সারা জীবন ইউ ধরে এসেছি, তাই ধরে নিলাম ইউ। আর এখানে যখন আমাকে বল, এই যে বলটা আমি যে মানে বেগটা যে মানে সরি কি বলে, এই যে বলটা প্রয়োগ করলাম, তা ধরো আমার গাড়ি প্রথমে দাঁড়িয়েছি, তাহলে ওর প্রাথমিক গতিবেগ কি ছিল? জিরো। তার মানে প্রাথমিক ইউ জিরো ছিল। যাই হোক, সেটা আমি পরে আসছি। তো গতিবেগ ছিল তো না, জিরো থাকা যাই থাক, আমি বললাম যে কিছু একটা ছিল গতিবেগ, হলো। এবারে ওই গতিবেগ থাকা অবস্থায়, আচ্ছা আমার কথা বল, কোনো গাড়ি হয়তো আস্তে আস্তে যাচ্ছে, গাড়ি না মনে করো কোনো কি বলা যায়, সাইকেল ধরে যাচ্ছে, হালকা হালকা চালাচ্ছিস, তুই আরো তাও জোরে ঠেলে দিবি, সেখানেও তো বল প্রয়োগ করা হচ্ছে। তা গতিশীল বস্তুর উপরেও তো বল প্রয়োগ করা হতে পারে, সবসময় যে স্থির বস্তুর উপরে বল প্রয়োগ করে তার কি গ্যারান্টি আছে? তা এখন কথা হচ্ছে, যাই হোক, আমার কোনো বস্তু ছিল, সে স্থির থাকুক গতিশীল থাকুক সে পরের কথা, শুধু আমি জানলাম যে আমার একটা বস্তু ছিল, তার উপরে আমি হালকা বল প্রয়োগ করেছি, ফলে তার গতিবেগ যা ছিল এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এখন হয়তো চেয়ে গেছে ভি হয়ে গেছে। কি বলতে বুঝেছিস? ফার্স্টে কি ছিল, এখন কি হয়ে গেছে? ইউ থেকে ভি হতে সময় নিয়েছে হচ্ছে ধরো টি। কি বলছো, বুঝতে পেরেছিস? এখন আচ্ছা, এই বস্তুটা একটা ভর ছিল, এই বস্তুটা যে কোনো বস্তু, তুই যে কোনো বস্তু মনে কর, আমি এখানে গাড়ি বলেছি বলে তুই সবসময় ভাবি যে গাড়ির ক্ষেত্রেই, তুই কোনো টায়ার চালাচ্ছিস, টায়ার জানিস না, অনেক টায়ার চালাতে দেখেছিস তো কোনো সময়। এখন কথা হচ্ছে, ধর কেউ টায়ার নিয়ে চালাচ্ছিস, টায়ারকে এগোতে গেলে বল প্রয়োগ করতে হয় না, তো বল প্রয়োগ করলে আস্তে আস্তে করে এগোয় না, তুই বেশি বল প্রয়োগ করবি বেশি স্পিডে যাবে, হালকা বল প্রয়োগ করবি হালকা স্পিডে যাবে, যাই থাকুক না কেন। আমার কাছে কথা হচ্ছে যে, কথা বলিস না, কথা হচ্ছে আমার প্রথমে কিছু না কিছু বল মানে বেগ তো ছিল ওর মধ্যে, বা কিছু যদি বেগ নাও থাকে, যাই ছিল, ধর ছিলই না একদম, যাই হোক বল প্রয়োগ করতে কিছু না কিছু বেগ তো আসবে, আগে যা ছিল তার থেকে চেঞ্জ তো হবে। আগে তাহলে কত ছিল ইউ, এখন মনে হচ্ছে ভি। এখন নিউটন বলছে যে কোনো বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি, তার উপরে যে বলটা প্রয়োগ করলাম না, এই যে বলটা প্রয়োগ করলাম, সেটা তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক হয়। বুঝতে পারলি না? বলিস। আচ্ছা, এই বস্তুটা একটা ভর ছিল এম, ধরে এম, ধরে আচ্ছা এখানে ধরো বস্তুটা ভর ছিল, তার একটা বেগ ছিল। ভরবেগ কাকে বলে জানিস? কোনো বস্তুর ভরবেগ কাকে বলে জানিস? তার ভর আর বেগের গুণফলকে গুণ। ধরো তুই আমার কথা বল, তুই এখানে দাঁড়িয়ে আছিস, তার মধ্যে তোর ভর আছে, ভর কোনদিন জিরো হয় না, কোনো জিনিসের ভর কোন সময় জিরো হবে বল? কিছু না কিছু হালকা হলে তো তার ভর থাকবে। তোর ভর ধরো আমি মনে করলাম ধরো 40 কেজি কি 50 কেজি। আচ্ছা আমার কথা বল, তোর মধ্যে এবার তুই দাঁড়িয়ে আছিস, যেহেতু তোর মধ্যে বেগ আছে না নেই? তুই যেহেতু দাঁড়িয়ে আছিস, তোর মধ্যে বেগ আছে না নেই? কোথেকে বেগ আসছে তোর? তুই দাঁড়িয়ে আছিস, স্থির আছিস না, স্থির আছিস, তোর মধ্যে বেগ কোথা থেকে? তোর ভর ছিল ধরো মনে করো, তোর ভর ছিল মনে করো 30 কেজি, আর তোর বেগ ছিল ধরো 0, দাঁড়িয়ে আছিস মানে 0, তাহলে তোর ভর বেগ কত হবে? 30 আর 0 গুণ করলে 0 হয় না? তাহলে কোনো বস্তু যখন দাঁড়িয়ে থাকে তার ভর বেগ 0ই থাকে, স্থির থাকলে তার বেগ যা, ভর আর বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। এই যে ফোনটা, এর ভরবেগ কত এখন? কেন না, এর ভর আছে কিন্তু বেগ 0 হওয়ার জন্য না, ভর আর বেগ, আমাকে বলে ভর কত হবে, মনে কর 200 গ্রাম, আর বেগ কত, তাহলে ভরবেগ কত হয়ে যাবে? গ্রাম হবে না,
ভরবেগ গ্রাম হয় না, ভরবেগের এতে গ্রামে নয়, এর গ্রাম তুই এটা গ্রামে রাখবি, আর এটাকে মিটার সেন্টিমিটার পার সেকেন্ডে রাখবি। ভর আর বেগের একক কি? আরে কদিন ধরে ধরে পড়িয়ে পড়িয়ে তোদের বেডের বেগের একক সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড, তোরা বলিস, তোরা শুনিস নাকি বা তোরা লিখে রেখেছিস এগুলো? তাহলে কথা বল, যাই হোক একক কি হবে আমি সে পরে আসি, তোরা কোর কনসেপ্ট ধর। ভরবেগ কি করে বের হবে কোনো জিনিসে? ভর আর বেগ গুণ করে দিবি। নিউটন বলছে, তার মানে যাই হোক আমি সেটা না, এখানেও নিশ্চয়ই ভরবেগ ছিল প্রথমে গাড়িটার ক্ষেত্রে, কারণ গাড়িটার ক্ষেত্রেও ভর ছিল আর শুরুতে তার বেগও ছিল। থাকুক না থাকুক পরের কথা, বেগ ধরো ছিল, আর বেগ তো শূন্যও হতে পারে না, যদি স্থির থাকে তো বেগ শূন্য। বেগ এখানে বেগ ছিল তো, হ্যাঁ কি না, কিন্তু শূন্য ছিল, বেগের মানটা শূন্য ছিল, যেহেতু এগোয়নি তাই শূন্য ছিল। যাই হোক, তাহলে এই বস্তুটার ভরবেগ ছিল এখানে প্রাথমিক অবস্থায়, মানে বল প্রয়োগ করার আগে ভরবেগ ছিল। বল প্রয়োগ করে দিতে তার মধ্যে একটা ভরবেগ চেঞ্জ হবে না? হবে না, কমুক বাড়ুক যাই হোক চেঞ্জ হবে তো না। নিউটন বলছে ওই যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে না, আগে যা ছিল আর পরে যা ছিল তার মধ্যে পরিবর্তন হচ্ছে, মানে চেঞ্জটা যেটা হয়েছে ওই চেঞ্জের সমান, চেঞ্জের সমান। বুঝলি কি বলছে? ভালো করে শোনো, নিউটন কি বলছে? বলছে কোন বস্তুর ধরো ভরবেগ আগে ছিল এরকম, সেটা আর এখন হয়ে গেছে ধরো ভরবেগ অন্য একটা। এটা ভরবেগ 1, এটা ভরবেগ 2। ফার্স্টে একটা ভরবেগ ছিল কোনো বস্তুর, এখন একটা ভরবেগ হয়ে গেছে, আর এই ভরবেগ থেকে এই ভরবেগ হতে সময় নিয়েছে ধরো টি, কিছু একটা সময় নিয়েছে, যাই হোক একটা সময় নিয়েছে। নিউটন বলছে যে সময়ের সাপেক্ষে, যে সময়ের সাথে সাথে আর কি, সময়ের সাপেক্ষে মানে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে ভরবেগ পরিবর্তনের হার, মানে ভরবেগ ছিল এখন এটা হয়ে গেছে, পরিবর্তন হয়েছে না, চেঞ্জ হয়েছে না, তো ওই যে সময়ের সাপেক্ষে ভরবেগ পরিবর্তন হয়েছে না, নিউটন বলছে কি সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার বা ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝলি না? আবার বলি, কোনো বস্তুর ভরবেগ ছিল, আমি তোকে একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আর ভালো বুঝতে পারবি, সূত্র ডিরেক্ট মুখস্থ করার থেকে আমি তোকে বলি, একটা বস্তু ছিল এখানে ধর মনে কর 1 কেজি, এটা কি দেওয়া আছে? এর কি ভর দেওয়া আছে, তাহলে ভর কত? 1 কেজি, ঠিক আছে। এর বেগ মনে করে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে এর বেগ কত হবে? তাহলে বেগ আছে 0, ঠিক আছে। তাহলে এর ভর 1 কেজি, বেগ 0, তাহলে এর ভরবেগ কত হবে? 0। এবারে ভাব, এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করে দিয়েছি কিছুটা, তাহলে বস্তু এগিয়ে যাবে, কিছুটা এগিয়ে গেল। এখন ভর কত? 1 কিলো। আর 1 কেজি, ভর থোড়ি চেঞ্জ হয়ে যাবে লোকে, 1 কেজি থাকবে না, কিন্তু বেগ কত? বেগ চেঞ্জ হয়ে যাবে, কারণ বেগ তো ফার্স্টে 0 ছিল, তুই ধাক্কা দিচ্ছিস মানে বেগ হয়ে এসছে কিছু একটা। ধরো আমি মনে করে নিলাম বেগ এখানে ভর কত? ভর তো 1 কেজি, ঠিক আছে, 1 কেজি, আর বেগ ধরো মনে করো, আমি মনে করলাম ধরো 20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ কি করে বেরোয়? ভর আর বেগ গুণ করে, তো ভর বেগ গুণ কর, কত হয় দেখ, 20 একে 20, আর সবই তো, এটাও তো এসআইতে আছে, এটাও তো এসআইতে আছে, চেঞ্জ করার দরকার নেই, যদি না থাকে তখন চেঞ্জ করবে। তাহলে 20 কি এককগুলো গুণ হয়ে যায়, কেজি মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড এরকম হয়ে যাবে। আসছি না, ওটা আসছি না, যাই হোক। আচ্ছা, এইখান থেকে এই অবস্থা অব্দি যেতে ধরো সময় লেগেছে, আমি মানলাম ধরো 4 সেকেন্ড। কি বললাম? 4 সেকেন্ড। দেখো এখানে একটা জিনিস হচ্ছে, ভরবেগ আগে কত ছিল, এখন কত হয়ে গেছে, কত সময়ের মধ্যে হয়েছে, তাহলে এর বল কি করে বেরোবে? এর বল তার মানে তখন তুই বলতে পারবি যে এর উপরে কতটা বল প্রযুক্ত হয়েছে, এখান থেকে বলে দিবি। কি করে বলবি? নিউটন বলছে যে কতটা বল প্রযুক্ত হয়েছে কি করে বুঝবো? বলবো যে এই যে ভরবেগ যে পরিবর্তন হয়েছে না, কতটা পরিবর্তন হয়েছে, কি করে বের করবি? ছিল কত, হয়েছে কত, চেঞ্জ কত হয়েছে, 20 চেঞ্জ হয়েছে না, ওটা থেকে মাইনাস করি, 20 - 0 কর, তাহলে কত হবে? 20 হবে না। এই যে যতটা চেঞ্জ হয়েছে না তাকেই সময় দিয়ে ভাগ কর, তাকে কত কি দিয়ে ভাগ করছি, সময় দিয়ে ভাগ করলে কত পাবো? 5। এটাই হয়ে যাবে তার বল, তারপরে কতটা বল প্রয়োগ হয়েছে। এবারে একক কি, এ কি সেটা আমি পরে আসছি, কি বলে আমি বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস?
তাহলে কোনো বস্তুর উপরে তার ভরবেগ ছিল, পরে ভরবেগ পরিবর্তন হয়েছে, যে সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়েছে তাকে দিয়ে ভাগ করো। মানে সময়টা দিয়ে যে ভাগ করছি, কাকে ভাগ করছি? ভরবেগের পরিবর্তনটা। তার আগে একটা ভরবেগ ছিল, এখন একটা ভরবেগ হয়ে গেছে। কতটা চেঞ্জ হয়েছে? যতটা চেঞ্জ হয়েছে তাকে সময়, যে সময়ের মধ্যে চেঞ্জ হয়েছে না ওই সময় দিয়ে ভাগ কর, যে মানটা পাবি সেটাই হয়ে যাবে তার উপরে কতটা বল প্রয়োগ করা হয়েছে। দেবে 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 অঙ্কে এগুলো দেবে বাবু, যখন অঙ্ক হবে তখন তুই বুঝতে পারবি। তুই কি বলছিস বুঝতে পারছিস? এখন কথা হচ্ছে আমি কিছু যদি মান না দিই, আমি মান দিচ্ছি না, মনে কর আমি মান দিচ্ছি না, ধরো মনে কর টাকা দিকে টাকা একটা জিনিস দেখ, ধরো এর ভর ছিল এম এম আর প্রথমে বেগ ছিল ইউ। এখন বস্তুর উপর বল প্রয়োগ করেছিস, ধরো বল যেটা প্রয়োগ করেছিস সেটা ধরো এফ বল প্রয়োগ করে দিয়েছিস। এবারে ভর কত হবে? আরে গাধা, ভর বেগ না, আমি বলছি এখন তুই বল প্রয়োগ করে দিলে বস্তুটা তো কিছুটা এগিয়ে যাবে নাকি? তা ফার্স্টে ভর ছিল এম, এখন বস্তুটা কিছুটা এগিয়ে গেলে ভর কত থাকবে? ভর থোড়ি চেঞ্জ হয়। আচ্ছা তোদের কার কার মনে হচ্ছে একটা এখানে একটা ইয়ে আছে, তো দেখবি অনেক সময় বলে যে একটা, দেখবি তোরা শুনেছিস হয়তো কোনো সময় যে মহাকর্ষে চলে গেলে লোকের ওয়েট হালকা হয়ে যায়, লাফাতে পারে, অনেক কিছু বলে না। এখন কথা হচ্ছে এগুলোর মানে কি? কার কার মনে হচ্ছে যে এখানে এই জিনিসটা হওয়ার পর তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এখান থেকে একটা জিনিস আছে, দেখবি লোক মানে ভর কি আর ওজন কি দুটো আলাদা আলাদা জিনিস। আমি আগেরবারে একবার বলেছিলাম মনে, ভর আর ওজন আলাদা জিনিস, ভর আর ওজন সেম নয়। তোকে যদি বলে ভাই তোর ওজন কত, তুই বলবি যে 50 কেজি 40 কেজি বলে দিলি, ওটা আসলে ঠিক কথা নয়। তোর ভর 50 কেজি হতে পারে, ওজন 50 কেজি নয়। বলছি আমি সে বলবো বলবে এমনি তো চলতি কথা আমরা বলে দিই যে যা তুই এই যেগুলো তুই আজ পর্যন্ত যেগুলো ওজন বলে মেনে আসছিস না, ওগুলোকে ভর বলে, ওগুলো কোনোটাই ওজন নয়। তুই যদি ধরো আলু কিনতে গেছিস যে 2 কেজি আলু দাও বা 3 কেজি আলু দাও, ওটা যে নিয়ে আসছিস না আলু, ওটা আলুর ভর, ওটা ওজন নয় আলু। কিন্তু কথায় চলতি কথায় সবাই বলে দেয় যে ওজন ওজন ওজন, ও বলে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওজন ওটাকে বলে না। ওজন আর ভর দুটো সম্পূর্ণ আলাদা। ওজন কি? ওজনকে ওয়েট, আর ভরকে কি বলে? মাস। তোরা আজ পর্যন্ত যেটা মাপিয়ে আসছিস সেটা হচ্ছে ভর, কথা বলিস না শোন। তাহলে ভর কত ছিল এম, বেগ কত ছিল ইউ, ভরবেগ কত হবে? ভরবেগ কাকে বলছে? ভরবেগ কাকে বলছে? আর বেগের গুণফলকে? ভর কত এখানে, বেগ কত, তাহলে গুণফল কত হবে? তাহলে এইখানের ভরবেগ কত? আর দেখ আমি যদি সংখ্যা দিতাম তোরা তো গুণ করে বলে দিতিস, আমি সংখ্যা দিইনি, এখানে আমি অ্যালফাবেট দিয়েছি, মনে কর এম এটা ইউ, তাহলে ভরবেগ কত হবে? এম ইউ। আচ্ছা এখানে ধরো ভর তো বল প্রয়োগ করে দিয়েছি, ফার্স্টে ইউ ছিল, এখন তো বেগ চেঞ্জ হবে, ধরো মনে কর ভি হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভরবেগ কত হবে? এমভি। আর এই ভরবেগ এমইউ থেকে এমভি হতে সময় নিয়েছে ধরো টি সেকেন্ড, হলো? তাহলে আমাকে একটা কথা বল, এর উপরে কত বল প্রযুক্ত হয়েছে, কি করে বোঝা যায়? এ দুটো গুণ করে ভরবেগ বের করেছিস, ও দুটো গুণ করে ভরবেগ বের করেছিস, তারপরে এই ভরবেগ থেকে এই ভরবেগ মাইনাস করেছিস না? তাই এখানেও তুই মাইনাস কর, এমবি থেকে এমইউ বাদ দিলে কি হবে? ওটাই থাকবে, কিছুই থাকবে না, ওই এমবি মাইনাস এমইউ থাকবে। এখানে তো বাদ দেওয়া যায় না, তুইও জানিস আমিও জানি, বাদ দেওয়া যাবে না। তা বাদ এখানে বাদ, আমাকে বল এটা থেকে এটা যদি আমি বাদ দিস, আমি যদি বলি এখন ভরবেগ ছিল আগে এমইউ, এখন হয়ে গেছে এমবি, কত চেঞ্জ হয়েছে? আমি যদি ওখানে বলতাম আগে ছিল 10 এখন ছিল 20, এখন ধরো 15, কত চেঞ্জ হয়েছে? এটা কি করে বললি? এর থেকে এটা মাইনাস করে দিই ফট করে, এটা এমইউ ছিল এমভি, কতটা চেঞ্জ হয়েছে কি করে বলবি? এটা থেকে এটা মাইনাস কর, এটাই মাইনাস করলে এটাই হবে এমই মাইনাস এমই। তুই ভাব তোদের প্রবলেম কি জানিস তো, তোরা এই মাইনাস করলে কিছু সংখ্যা চাস, স্যার মানে কিছু সংখ্যা চাইছে। আরে সংখ্যা এখানে বীজগাণিতিক ফর্মুলা, কি করতে সংখ্যা আসবে? তোকে আমি সংখ্যা দিয়েছি থোড়ি যে সংখ্যা আসবে, তোকে আমি এমভি দিয়েছি, তো এমভি মাইনাস এমই বলে কি আছে? এমভি মাইনাস এমই আসে, বিয়োগ করলাম, বিয়োগ করার পরে কি করতাম? সময় দিয়ে ভাগ, করো, কিচ্ছু হবে না, ওরকমই থাকবে, কিচ্ছু কাটাকাটি যাবে না। আরে এখানে সংখ্যা নেই যে অঙ্ক তুই করে চলে যাবি, নেই, ফর্মুলা তৈরি করছি, ফর্মুলা। শোন ফর্মুলা তৈরি করা হচ্ছে। দেখ এই যে মানটা এমভি মাইনাস এমইউ বাই টি, এটা কার সাথে সমান হয়? বলের সাথে। কি কথা রে, বল এখানে বল কত? এটা কার সাথে সমান হবে?
এইটাই সেকেন্ড গতিসূত্র। কি বললাম? তাহলে এটাকে কথায় কি করে বলবো? এটাকে কথায় যখন বলবো কি করে বলবো? যে কোনো বস্তুর ওপর, কি বললাম, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বা কোনো বস্তুর প্রতি যখন বল প্রয়োগ করছিস তার ভরবেগের পরিবর্তনের হার, বা আরো একটা ভালো কথা বললে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় বা সমান হয়। বলো, বুঝতে পারলি না? এই কথাটা কি বলা হচ্ছে? ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন তার হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তুই দেখ না, কোনো বস্তুর ওপর আমি যখন বল প্রয়োগ করলাম তার ভরবেগ এলো, তার ভরবেগ পরিবর্তন হলো কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। আর সেটা কার সাথে সমান হয়ে গেল? বলের সাথে। এটা কি? এই অ্যাপটা কি অ্যাকচুয়ালি বারবার গতি বলছে, বল। তাহলে আমি কি বললাম? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগ এটা ছিল, এটা হয়ে গেছে, পরিবর্তন হয়েছে না, সময়ের সাপেক্ষে হয়েছে, টাইম তো দরকার হয়েছে। তাহলে কোনো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর বলের সমান বা ওই বস্তুর বলের সমানুপাতিক। সমানুপাতিক 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 মানে কি জানিস? সমানুপাতিক তো জানিস তো, বাড়লে বাড়ছে, কমলে কমছে। ওই যাই হোক, এই কথাটা তোমাকে বলতে হবে, যেটা আমি বললাম। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারবি? সময়ের সাপেক্ষে মুখস্থ করছিস এই জিনিসটা, দেখ। সময়ের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা বলতে হবে। এটা দেখে দেখ, এটা দেখতে রাখ। সময়ের সাপেক্ষে মানে টি এর সাপেক্ষে, টি তো সময় না, অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমান? কার সাথে সমান? ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওই বস্তুর ওপর, ওই বস্তুর বলের নয়, ওই বস্তুর ওপর প্রযুক্ত বল। বস্তু থেকে আপনি বল এসে গেল নাকি? তুই বল প্রয়োগ করেছিস না? বুঝতে পেরেছিস? এটা কি ছিল? এটা তো, এটা এখান থেকে এম কমন নিয়ে যায়, ওর থেকে আমি এম কমন নিয়ে নিলাম। টাকা কথা বলিস না, এম কমন নিলাম। এটা লিখতে পারি, এম কমন নিয়ে নিয়েছি, আর ভেতরে যেটা বলেছিল ভি মানে সি বাই টি রেখে দিয়েছি। এইটা তোরা এটা চেনা লাগছে কি? এই পুরো ফর্মুলাটা চেনা কেন বলতো? যখন ত্বরণ পড়িয়েছিলাম তখন মাথায় থাকবে, ফার্স্টে বেগ ছিল ইউ, পরে হয়ে গেছে ভি। কত চেঞ্জ হয়েছে বেগ? না ভি মাইনাস ইউ। এই চেঞ্জ হতে কত সময় লেগেছে? না টি। তাহলে এই বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে তাকেই কি বলে? ত্বরণ। তাহলে এই জিনিসটার জায়গায় আমি ত্বরণ লিখে দিতে পারি, মানে এ লিখে দিতে পারি। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ, এইটার জায়গায় আমি দেখ না, এটাকেই তো ত্বরণ বলে। বেগের পরিবর্তন হচ্ছে, আমি শুধু ভরটাকে বাইরে বের করছি, আমি ভর বেগের পরিবর্তন বলছি না, এখানে জাস্ট ফর্মুলা। বেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে। যখন আমার বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে হচ্ছে, আমি জাস্ট এই জায়গাটায়, কারণ আমাকে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে কি বলি? ত্বরণ বলি। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে কি বলছি? এর জায়গায় আমি এটা তো সেম, দেখ। তা এর জায়গায় আমি এটা এ লিখে দিতে পারি, এর জায়গায় এ লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা সেম, একই ফর্মুলা, শুধু আমি এখান থেকে শুধু এমটাকে কমন নিয়ে ওইটাকে আলাদা করে দিয়ে ওর জায়গায় এ বসিয়ে দিয়েছি। এটা আরো মডিফাই করে বলা যায়, কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর আর তার ত্বরণের গুণফলের সমানুপাতিক। কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করছিস না, সেই বলটা ওই বস্তুর ভর আর তার যে ত্বরণ হচ্ছে, সেই ত্বরণের গুণফলের সমানুপাতিক। দেখ না, যে ভর আর ত্বরণের গুণফলের সমানুপাতিক না, এটাও বলা যায়। তোরা কোনটা বলবি? যদি বলে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলো, তোরা ওইটাই বলবি, আগেরটা যেটা বলেছি।